আজকে অনেকে জিজ্ঞাসা করলো যে আওয়ামী লীগ কি থাকবে কিনা, আওয়ামী লীগের তো নিবন্ধন স্থগিত। আর তোর কোথাও নিবন্ধন স্থগিত কোনো অপশনই নাই, হয় আপনি নিবন্ধন দেবেন অথবা আপনি দেবেন না। নিবন্ধন তো না, কার্যক্রম স্থগিত। না 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 না, নিবন্ধন স্থগিত করছে। আচ্ছা, হ্যাঁ, নিবন্ধন স্থগিত করছে। নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করছে। নির্বাচন কমিশন, হ্যাঁ। এবং নিবন্ধন স্থগিত করেন কেমনে আপনি? আপনি কিভাবে করলেন? আপনি তো আরপিও নিয়ে চলবেন, আপনি আরপি পড়ে দেখেন। হয় বাতিল করতে হবে, নইলে আপনি হয় রাখবেন না রাখবেন না। হ্যাঁ, ওটা স্থগিতের কোনো অপশনই তো নাই। ওনারা নিবন্ধন স্থগিত, আজকেও দেখলাম নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় বলতেছেন ওদের তো নিবন্ধন স্থগিত করা হয়েছে, কাজে তারা নির্বাচন করতে পারবে। ওটা আওয়ামী লীগে শুরু করছে, জামাতের নিবন্ধন স্থগিত করে। শুরু করছে আওয়ামী লীগ এবং আজকে আরপিওতে আপনি নিবন্ধনের এই স্থগিত করার বিধান আছে। যখন একজন স্বৈরাজ শাসক এবং যেখানে সমস্ত জনগণ যাকে চাবে না, জীবনের সবচেয়ে বড় ভুল জিয়াউর রহমানের আওয়ামী লীগকে যখনই সুযোগ দিল নিয়ে আসার, তখন জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এবং আজকে আওয়ামী লীগকে যদি আবার এই ইলেকশনের সুযোগ দেওয়া হয়, তাহলে জাতির সাথে বেইমানি করা হবে। এতগুলো লোক, আপনি আপনার একটা টক শোতে বলছিলেন যে 3 লাখ না 30 লাখ, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে এখানে 1000 না 1400 লোক মারা গেছে তা না, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করছে, মারা গেছে। যে দল এই কাজ করছে সেই দলের মোরালিটি থাকতে পারে কিনা? মোরালিটি বলে কিছু থাকে না। আপনি একটা জিনিস বলছিলেন কিছু, আপনি শুনেন, আপনার একটা কথা শুনেন। আপনি বলছেন আগে শুনেন রে ভাই, আপনি বলছেন জনগণের মন থেকে। আমরা একটু তার কথা বলবো। তিনি বলেছেন আমি কি বলছি, আমার কথা কোথায় আপনার আপত্তি আছে? এটা নিয়ে আপনি আমার সঙ্গে বসে 10 ঘন্টা আলাপ করেন। না 10 ঘন্টা না, এখানে জনগণকে জানতে হবে, আমার পার্সোনাল কথা না তো, জনগণকে জানতে হবে। তো আমার সঙ্গে ওনার নাকি আপনার সঙ্গে আমাদের? না, আমাদের সবার। আমরা একটু কথা শুনে নেই। এসএম শাহরিয়ার, এই 20 বছর তো আওয়ামী লীগ দেয়নি, সেজন্য হঠাৎ করে কথা বের হয়েছে। সেজন্য আমরা চাচ্ছি। এসএম শাহরিয়ার, আপনি যখন কথা বলছিলেন তখন তিনি কথাটা শুনেছে। তারপর আপনার টার্ম যখন আসবে তখন নিশ্চয়ই আপনি কথাগুলো উত্তর দিতে পারবেন। কথার মধ্যে এই শেষ কথাটা ভালো লাগলো, সরি। হ্যাঁ, সরিটা বলেন, সরি বলা উচিত। হ্যাঁ, সরি বলা, কারণ তখন সরি একমাত্র উচ্চারিত। আমি যেটা বলছিলাম সেই জিনিসটা হলো কি, তো আপনারা যাই করেন, আপনি তো ইলেকশন কমিশন, আপনারা যা কিছুই করবেন সেটা যেন লজিক্যাল হয়। আমার কথা বলতে ভাই ক্লিয়ার, আপনি যা কিছুই করেন সেটা যেন লজিক্যাল হয়। কেউ যেন আপনাকে প্রশ্ন করতে না পারে আপনি এটা কেন করলেন, কোন আইনে করলেন, কারণ আপনারা তো আইন নিয়ে বসছেন, তাই না? কতগুলো জিনিস ভালো লাগছে। এখন আমাকে যদি আপনি বলেন যে উনি যেটা করছে আপনি সবগুলিকে ভালো বলেন অথবা আপনি সবগুলিকে খারাপ বলেন, তা তো আমি বলবো না। আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না, একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া, ওনার কথা বাদ দেন ছাড়া, কারণ পয়দাই হয় না যা সব ভালো। আবার এমন একটা মানুষ আপনি পাবেন না যা সব খারাপ, যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে। কাজেই আমি ওই লাইনে যাই না, ভালো মন্দ নিয়ে আলোচনা করতে বসছি। কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে, আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই। যেমন একটা নিয়ম করেছে, খুব ভালো পছন্দ হয়েছে, যারা ফেরারি আসামি যারা, তারা নির্বাচন করতে পারবে না। খুব ভালো লাগছে আমার কাছে, কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়ে যাচ্ছে না, সে আইনের কাছে যাবে, আইন তাকে যদি জামিন দেয় দিবে, না দিবে না। আইন জামিন দেয় না, এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন, এটা আমি পছন্দ করি না। যদি আইন জামিন না দেয়, যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয়, আমরা কোর্টের সমালোচনা করব, আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে। আমার কথা হলো কি, অনেক আইন পছন্দ করি। কিন্তু মাসুদ কামাল, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফেরারি আসামি শুধুমাত্র গেল মানে 1 বছর ধরে আওয়ামী লীগের হয়েছে এমন তো না, কারণ তার 15 বছরে আমরা বিএনপির কাছ থেকে শুনেছি 1.5 লাখের মতো রাজনৈতিক মামলা আছে শুধুমাত্র বিএনপি। আমি শুধু বিএনপি এই কারণে তুলছি কারণ তারা সবচেয়ে বড় দল। 1.5 লাখের মতো রাজনৈতিক মামলা আছে এবং সকল রাজনৈতিক মামলা এখনো পর্যন্ত প্রত্যাহার বা তুলে নেওয়া হয় নাই। যতদূর পর্যন্ত আমরা জানি 16 থেকে 16 বা 20-এর মাঝখানে, 16,000 20,000-এর মাঝখানে এই মামলা প্রত্যাহার করা হয়েছে। কাজে এই বাকি মামলা, যদি বিএনপির তথ্যটা সঠিক হয়ে থাকে, সেসব মামলায় যারা আসেনি বা চলমান আছে যাদের বিচার প্রক্রিয়া, তারা কি ফেরারি হিসেবে গণ্য হবে? দেখেন, ওইভাবে আপনি ধরেন তারেক রহমান তো ফেরারি আসামি, ফেরারি আসামি না, সে তো আইন অনুযায়ী ফেরারি আসামি, কারণ ওনার বিরুদ্ধে মামলা আছে, উনি তো আদালতে হাজির হচ্ছেন না। মানে কতগুলো জিনিস আছে, খালি শব্দ দিয়ে বিচার করতে পারবেন না, বাস্তবতাকে বুঝতে হবে। তো উনি যে আজকে আসেন, তো ওনার মামলা যদিও এক জায়গা থেকেই হয়েছে, আবার তো অ্যাপিলেট ডিভিশন যাচ্ছে, হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন যাচ্ছে, ওখানে কী হয় আমি তো জানি না। কাজে তারপরেও আমি বলবো যে ফেরারে আসামিদের নির্বাচন করতে না দেওয়ার যে অপশনটা নির্বাচন কমিশন নিয়েছে, আমি এটা পছন্দ, আমি এটা সাপোর্ট করি। আমি সাপোর্ট করি এই কারণে, আমি চাই যে সবাই যার বিরুদ্ধে মামলা আছে সে আইনের কাছে আসবে। আইন তার যদি অপরাধের মাত্রা বিবেচনা করে, অভিযোগের মাত্রা বিবেচনা করে হয় তাকে জামিন দেবে, নয় তাকে দেবে না। যদি জামিন দেয় সে বাইরে থাকবে, জামিন না দিলে ভেতরে থাকবে, তার মানে তাতে সাজা হয়ে গেল তা তো নয়। কাজে এটা আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব। কিন্তু
না ভোটের প্রস্তাবটা আমার পছন্দ একদমই পছন্দ হয় না। এমন কি যে না ভোটের অপশনটা মানে এভাবে সংকুচিত করার অর্থ হলো যে জনগণের অপিনিয়নটাকে সংকুচিত করে দেওয়া। নিশ্চয়ই, কিন্তু এইখানে আরেকটা প্রসঙ্গ এখানে আছে, সেটা হচ্ছে যে স্থগিত করার বিষয়টা আপনি বলছিলেন যে যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হয়ে যাবে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, মানে অন্তত প্রতীক নিয়ে তারা পারবে না, স্বতন্ত্রভাবে পারবে কিনা এটা পরে জানা যাবে, তারা বলছেন। এখনো পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে সেই জায়গায় আছে যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, মানে আগে কিছু দল আছে যাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল তাছাড়া। তাহলে সামনে আসলে অনেকগুলি তালিকা আসছে, যেমন জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে হবে, 14 দলের কার্যক্রম স্থগিত করতে হবে, টানা এগুলো বলে যাওয়া হচ্ছে। যদি তাদের কার্যক্রম স্থগিত করা হয় তাহলে তারাও নির্বাচনে যেতে পারবে না। তাহলে নির্বাচনটা যে সবাইকে নিয়ে একটা নির্বাচন, সেটা হবে কিনা এই কয়টা। একটা কথা বলি আপনাকে, আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু স্থগিত করছে, গভর্নমেন্ট নিষিদ্ধ করছে। এটা খুব স্বাভাবিক, যদি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হচ্ছে। ইলেকশন তো একটা রাজনৈতিক কর্মকাণ্ডই, তখন ইলেকশন আওয়ামী লীগ করতে পারবে কি পারবে না এই প্রশ্ন উঠানোই তো অবান্তর। যেভাবে করছে নির্বাহী আদেশ যখন তারা করছে, নির্বাহী আদেশটাকে আমি পছন্দ করি না, কিন্তু আমি তো অমান্য করি না, আমি তো অমান্য করবো না। আইন অনেক আইন আছে আমি পছন্দ করি না, কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করবো কিন্তু মান্য করবো, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো আমি তো এটা মান্য করি, তো কাজে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন ওঠে কেন? এটা তো প্রশ্নের বাইরে। জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের মানে আপনার মানে সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে কি হবে না এই প্রশ্ন তো এখন উঠে নাই। যখন এই প্রশ্ন উঠবে, যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তারাও ইলেকশন করতে পারবে না, কারণ ইলেকশন ভেরি মাচ এ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। কোনো প্রশ্ন উঠে না, এটা তো বাদ। তাহলে এতগুলো বাদ হলে তখন নির্বাচনে বাদ হবে এটা আপনি বলতে পারেন না, মানে কার্যক্রম স্থগিত হলে তো আমরা বাদই ধরে নিচ্ছি। জাতীয় পার্টি বাদ হবে এটা আপনি এখন বলতে পারি না, কারণ আপনি দেখেন পরশুদিন বিএনপি ওদের একটা স্থায়ী কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তারা স্পষ্ট বলছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়, বলছে তো। আচ্ছা, এই কথার উপর আবার আপনি ভরসা করেন না, ভরসা করেন এই কারণে তারা আগেও বলেছিল, আওয়ামী লীগের সময় বলেছিল আমরা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পক্ষে না। ডক্টর ইউনূস নিজে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউতে বলছিল আমার সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, বলছিল, কিন্তু নিষিদ্ধ তো করছে। এখন তার কেন করছে, হয়তো প্রয়োজন হয়েছে এই জন্য করছে, অথবা হয়তো আগের কথাটা তার ঠিক ছিল না, ওটা একটা নাটক ছিল, বলছে সবাইকে ক্যামাফ্লেজ ক্রিয়েট করছে যে আমি করবো না, কিন্তু জাস্ট আমি করে দিলাম। এখন ওই রকম ভাবে এখানেও হবে কিনা আমি জানি না, হতেও পারে না হতে পারে, হইলে এক বাস্তবতা, না হইলে আরেক বাস্তবতা। তবে আমি মনে করি যখন আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন তখন যে জিনিসটা হয়, আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় ধর কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন, এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত। একটা আইন আছে আমাদের এখানে, নির্বাহী আদেশে করা যায়, বাট নির্বাহী আদেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা, এটা আমার কাছে একটা কালো আইন মনে হয়। আমি মনে করি আদালত আছে, আপনি আদালতে যান, আদালত উঠবে বিষয়টা, আদালত এটা দুই পক্ষের বক্তব্য আপনি শুনবেন, শোনার পর আদালত নির্ধারণ করবে নিষিদ্ধ করবে কি করবে না। যদি আদালত নির্ধারণ করে ওকে, যদি না করে তাও ওকে, আদালতের ব্যাপার। কিন্তু একজন ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় অথবা কতিপয় ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় তখন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হয়। অনেক অনেক ধন্যবাদ। যে আসলে আইন যা আছে সেটাই যেন হয়, নির্বাহী আদেশে নিষিদ্ধ করা, স্থগিত করা এইসবের জায়গায় যেন না হয়। কিন্তু আমরা বারবার এটা দেখেছি, আপনি শুরু থেকে এটা বলছিলেন, কিন্তু এইবারও কি আপনার মনে হয় যে আপনি প্রথমে বলছিলেন যেটা শাসকের জন্য কিছু পরিবর্তিত হয় নাকি আসলে মানুষের জন্য হয়? এইবার যা কিছু আরপিওতে পরিবর্তিত হলো, আপনি তো সবই জানেন, কি মনে হচ্ছে এটা কার জন্য? এই টানা রয়ে যাওয়ার জন্য নাকি অন্য কিছুর জন্য? আচ্ছা, প্রথমেই আগে আমার লার্নার ব্রাদার কিছু কোশ্চেন করছে, সেই উত্তরগুলো আমার মধ্যে দেওয়া উচিত যাতে কোনো মিস্টেক না হয়। তারেক জিয়া কোনো মামলা আর পেন্ডিং নাই, নির্বাহী আদেশের সমস্ত মামলা তার যে হি ইজ নট এ ফিজিটিভ, কারণ তার যেগুলো আদেশ সবগুলো আদেশ দিয়ে মামলাগুলো তুলে নেওয়া হয়েছে, যেগুলোতে একটা মামলা ছিল এন্টি করাপশনের, সেটা জুবাইদুর রহমান হাইকোর্টে যখন আপিল ফাইল করলেন তখন ওই মামলাতেও কনভিকশন, দুইজনের কনভিকশনই বাতিল করে দেওয়া হলো। তো এখন যেগুলো অ্যাপিলেট ডিভিশন আছে সবই অ্যাপিল স্টেজে, সো হি ইজ নট এ ফিজিটিভ। সো এটা আপনার মাধ্যমে সারা দেশবাসীকে আমি জানালাম। সো উনি আসলে মাহমুদুর রহমান ভাইয়ের মতো জেলে যে মানে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ভাই মানে সে কিরকম আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি বললেন যে না, নির্বাহী আদেশ দিতে হবে না, আমি জেলে যাচ্ছি, জেলে গেলেন, জামিন পাইলেন, পরের দিন বের হয়ে আসলেন। সো কোর্ট যে জামিন দেয় না এই কনসেপ্টটা ঠিক না, তারেক রহমানের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ তার নামে আর কোনো ওয়ারেন্ট নাই, কিছু থাকলে তার এটা ওয়ারেন্ট নাই, সেজন্য সবগুলো আপিল স্টেজে আছে। আর সেকেন্ড যেটা একটা বলছেন যে সোফার রিলেটস টু ইউনূস সাহেব নাটক করছেন, এটা ভেরি অবজেকশনেবল। কারণ আমার কাছে মনে হয় এই গভর্নমেন্ট দে আর রিপ্রেজেন্টিং সারা বাংলাদেশের মানুষকে, এনসিপিকে না।
অনেক সময় আমরা এটা শুনি যে গভর্নমেন্টের ওরা হচ্ছে এলিট কিংস পার্টি। দ্যাট ইজ নট দ্য কেস। কারণ সমস্ত মানুষ মিলেই সেদিন যখন সর্বদলীয় একটা সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, সেটা কিন্তু পলিটিক্যাল পার্টিরা এই সমস্ত জনগণের প্রেশারে ড্রপ করে এই গভর্নমেন্টের কনস্টিটিউট করা হয়, যার মধ্যে আমার লার্নেড সিনিয়র এফ এম হাসান আরিফ ছাড় ছিলেন। সো জনগণের দাবিকে এই সরকার তাদেরকেই বসাইছেন, চিফ জাস্টিসকে এই জনগণই বসাইছেন, কোনো পলিটিক্যাল পার্টিকেও বসাননি। তাহলে মনে রাখতে হবে যে এই ইউনূস সরকার জনগণের যে কথা, সেই কথারই প্রতিফলন ঘটাতে হবে। অ্যান্ড জনগণের এই আরপিওর জায়গায় কেন বলতেছি, জনগণের 50%, 51% যেটা চাবে সেটা গভর্নমেন্টকে করতে হবে, 49% কিন্তু সেটা নাও চাইতে পারে। কিন্তু ডেমোক্রেসি মিনস হচ্ছে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য মেজরিটি। মেজরিটি মানে 51%, সেটা আপনি পছন্দ নাও করতে পারি, কিন্তু যেহেতু 51% লোক চায় সেটা চাচ্ছে। যেমন ধরে নেন ইভিএম কেন বাতিল করালো, 22,000 কোটি টাকা খরচ করা হয়েছে ইভিএম এর জন্য, ট্যাক্স পেয়ার মানি। এটা কোনো কথা হলো যে 22,000, এবং যে সংস্থা করছে তারা বলেছিল 20 বছর এই মেশিনগুলো টিকবে। আজকে একটা মেশিনও ঠিক নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। সো ইংল্যান্ডের মতো জায়গা, আমাদের তো ইংল্যান্ড আর কম শিক্ষিত না, তারা তো ইভিএম ইউজ করে না। সো এটা একটা জিনিস যে খুবই ভালো কাজ করছে ইভিএমকে না রেখে। এই না ভোটের ব্যাপারে যে কথাটা বললো, শোনেন, ওই প্রথমে বলছিলাম আমিত্ব, এক জায়গায় থেকে যদি আপনি নির্বাচিত হন, তখন আপনার মধ্যে একটা কি আসবে, ক্ষমতার আমিত্ব চলে আসবে। এই আমিত্ব, কারণ আমি তো মানুষ, ওই যে বলছেন আমার রাইটলি মাই ব্রাদার সেড, আমরা তো প্রফেট না। সো যখন আমি হয়ে যাব, এই আমিটা যদি না হয়, তাহলে আমিটা ঠেকানোর একটা মাত্র পথ। আমি ওনাকে চাই না। 51% লোক যদি বলেন না, তাহলে উনি কিন্তু এমপি জিততে পারবেন না। তারপর ওই আসনটার কি হবে? ওই আসনটা আবার ইলেকশন দেওয়া হবে। আবার ইলেকশনে কাউকে পাওয়া যায়নি বলেই তো একক ছিল, না আবার কোথায় পাওয়া যাবে? এখানে কিছু ক্যামোফ্লেক্স আছে। পৃথিবীর কোথাও কোনো ইলেকশনে একজন প্রার্থী যদি প্রশাসন তৈরি না করে, তাহলে এটা হয় না। কারণ পিপুলস কার, এই লোকগুলো কারা, তারা হচ্ছে কাস্টোডিয়ান, ট্রাস্টি। কার? জনগণের ট্রাস্টি তারা। আমি জনগণ আমার সর্বমোট ক্ষমতা এক্সারসাইজ করবো কার মাধ্যমে? এই মেম্বার অফ পার্লামেন্টের মাধ্যমে। সে যে দেশে ফ্রি ফেয়ার ইলেকশনে, যদি আপনি একটু আগে বলছিলেন ইনক্লুসিভ, there is a difference between free, fair, credible election and inclusive election. আমাদের অনেক পলিটিক্যাল পার্টি বলছে ইনক্লুসিভ। এটা প্রথমে ইনক্লুসিভ ধারণাটা আসছে কিন্তু 2013 সালে না 18 সালে ভারতের দাদিন সিকরি উনি এসে বললেন একটা ইনক্লুসিভ ইলেকশন হলেই হবে, নট নেসেসারিলি অল পলিটিক্যাল পার্টি আসতে হবে। ইনক্লুসিভ মানে আপনি সবাইকে আসতে হবে, নট নেসেসারিলি। আজকে যেটা বলা হচ্ছে যে 14 দল এবং আওয়ামী লীগ না থাকলে কি হবে? আমাদের দেশে 78টা পলিটিক্যাল পার্টি আছে, নিবন্ধনকৃত বোধহয় এখন আমরা ওই জায়গাতে না, কারণ নিবন্ধন এখনো তো নিবন্ধন ইটস অনগোয়িং প্রসেস। ইলেকশনটা হবে ফেব্রুয়ারিতে। এখন যদি ধরে নেন 49টা দলই হবে, 49টা দলের মধ্যে যদি জোট হয়, তাহলে এরকম সম্ভাবনা খুবই কম যে কি হবে না, যে একটা সিটে একজন লোক দাঁড়াবে। সো নাটা যদি সব জায়গায় দেয়, দ্যাটস বেটার। কিন্তু নাটা একটা জায়গায় যদি একজন প্রার্থী থাকে, সেখানে মাস্ট নাটা দিতে হবে, সো দ্যাট আই ক্যান এক্সপ্রেস মাই ভিউ। যেটা একটু আগে বললো, ড্যামিতে যদি তো 151 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। এখন যদি সেই স্বতন্ত্রটা এখন এসে দাঁড়ায় আওয়ামী লীগের লোগো ছাড়া, তখন কি করবে? প্রথম জিনিস হচ্ছে মানুষের মন, এটা সিলেট না, কেন এটা মুছে দেওয়া যায় না সবকিছু খুব তাড়াতাড়ি। যদিও এটা সত্যি যে প্রেম ভালোবাসায় পড়তে গেলে আগের প্রেমকে মুছে ফেলে দিতে হয়, কিন্তু রাজনীতিতে এই জিনিসটা কোনো কিছুই অ্যাবসলিউট না। এখন অ্যাবসলিউট না এই উত্তরটা এরকম, আওয়ামী লীগ যারা করে আজ পর্যন্ত আমরা দেখিনি কিন্তু প্রকাশ্য বিবৃতি দিয়ে আওয়ামী লীগ ত্যাগ করছে, এরকম কোনো আগের এমপি মন্ত্রী এরকম কিন্তু 1 বছর হয়ে গেল কাউকে পাননি। তার মানে আওয়ামী লীগের কোনো যারা আওয়ামী লীগ করে তাদের মনের মধ্যে তারা যে ভুল করছে এরকম কোনো উপলব্ধি নাই। দ্যাটস মিন দে ডিড নট বিলংস টু দিস কান্ট্রি। তারা এই দেশকে অন করে না। যে দেশকে অন করে না, এইখানে একটা জিনিস আছে, আমাদের দেশে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে। এই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978 বলতেছে এবং কনস্টিটিউশন বলতেছে যদি দেশকে কেউ অন না করে, তার রাজনীতি দূরের কথা, তার এখানে হি ইজ এ ট্রেটর। তাহলে 14 দল এবং আওয়ামী লীগ দুটাই তো ট্রেটর, যারা আপনার স্বাধীন দেশের একটা মানুষকে আপনি মত প্রকাশ করতে দেননি, আপনি গুম করছেন। আপনি আবার সুযোগ পেলে কি করবেন? আপনি এখন ওখান থেকে দিল্লি থেকে বসে থেকে আপনি বলছেন তত্ত্বাবধায়ক কাণ্ড আমি একদিন ইলেকশন করবো। আর এতদিন কিন্তু তিনি তত্ত্বাবধায়ক বোঝেননি, 15 বছর সে তত্ত্বাবধায়ক বোঝেননি। খায়রুল হককে ইউজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হলো। আর একটা জিনিস ভুলে গেছিলাম, জামাতের রেজিস্ট্রেশন কিন্তু হাইকোর্টকে ইউজ করে বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়নি। জাজমেন্ট দিলেন এবং সেই জাজমেন্টে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। সো একটু আগে যে ক্যামোফ্লেক্স হয়েছিল সেটা না, জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। সেই বাতিলের পরিপ্রেক্ষিতে তার দাড়িপাল্লাটা তুলে না হলো। সিন্নাবাবু করলেন কি,
অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, নট এ জুডিশিয়াল অর্ডার দিয়ে দাঁড়িপাল্লা প্রতীক যেন না থাকে সে অর্ডার পর্যন্ত দিলেন। আজকে দেখেন সেই সুপ্রিম কোর্ট কি করলেন, ইলেকশন কমিশনকে বললেন ডিলস উইথ ইট, জামাত ইসলাম ওটা ফেরত পেলেন। সো এই যে কথাটা আজকে আরপিও দিয়ে আমরা কোনো দলকে কি করতেছি না, নিবন্ধন কেড়ে নেওয়া হচ্ছে না, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যখন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বিধানটা করলেন কে, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট দিয়ে জরুরি অবস্থার বিষয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বিধান করলো শেখ মুজিবুর রহমান। কি জন্যে? ক্রান্তিকালের জন্য। আজকে আওয়ামী লীগকে আপনি দেখেন কেন মানুষ বলতেছে ভোট হবে কি হবে না, অনেকে অনেক রকম ইন্টারপ্রিটেশন দিচ্ছে। মূল কথাটা কি, মানুষ এখনো আওয়ামী লীগের ওই ভীতি, ওই ত্রাস এখনো মন থেকে মুছে ফেলতে পারেনি। এখনো আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে যাতে এদেশে ইলেকশন না হয়। একটাই টার্গেট, দিল্লির দাসত্ব করা। আমি আপনাকে এই প্রসঙ্গে আসবো, কারণ যখনই কোনো বড় রাজনৈতিক দলকে ছেড়ে নির্বাচন হয়, আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হয়েছে, বিএনপিকে ছাড়া বা কোনোভাবে সেই কৌশলগত কারণে যখন বড় রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলগুলোকে ছাড়া নির্বাচন করেছে, ওইটাই কিন্তু তার পতনের সিঁড়ি তৈরি হয়েছিল। কাজে আওয়ামী লীগকেও যখন বাদ দেওয়া হবে, 14 দলও বাদ দেওয়া হবে, বা জাতীয় পার্টির কথা বলা হচ্ছে, জানি না যে সেটা শেষ পর্যন্ত কি হবে, বা 14 দলের ক্ষেত্রে সেগুলো বাদ দিয়ে যে নির্বাচনটা হবে, নতুন অনেক দল আসলেও সেটা কি শেষ পর্যন্ত ওই গ্রহণযোগ্যতা পায় কিনা, আমি উত্তরটা নিতে আসবো। আমি একটু মাসুদ কামালের কাছে যাই। মাসুদ কামাল, যে প্রসঙ্গটি আসলে সবসময় আসছে যে আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে, আপনিও বলছেন যে সে তো প্রশ্নই ওঠে না, কারণ তাদের সকল স্থগিত। এবং এস এম শাহরিয়ার যেটা বলছেন যে তারা এখনো পর্যন্ত কারোর কাছে আমরা একটা ক্ষমার কিছু চাই নাই, কাজে তারা স্বতন্ত্রভাবে দাঁড়াবেন, এইটা তাদেরকে গ্রহণ করার কোনো সুযোগ তো সেখানে থাকছে না। আপনার কি মনে হয়? আমি যেটা আগেই বললাম যে একটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, বুঝছি তো। এখন ইলেকশনকে রাজনৈতিক কর্মকাণ্ড না, তাহলে তারা কিভাবে নির্বাচন করবে? এই আলোচনা উঠছে কেন আমি এটিতে বুঝলাম না। ওটা বাদ দিয়ে আলাপ করে, ওটা বাদ, কিন্তু ওইখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটার জায়গায় আমরা বলেন। কিন্তুটা কি? সেই কিন্তুটা হচ্ছে যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে চান বা চাইবেন, সেই বিষয়ে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত টানেন নাই। কাজেই আওয়ামী লীগের তো একটা স্বতন্ত্র গোষ্ঠী আছে, প্রায় 67 জন নির্বাচিত হয়েছিলেন, যারা আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচন করেন নাই, এবং তারা আওয়ামী লীগের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়েছিলেন। শুনেন, এখানে কথা আছে, আমি বলি আপনাকে। যারা নাকি স্বতন্ত্র হয়ে দাঁড়াইছিল ওই যে আমি দামি নির্বাচনে, যদি তারা আওয়ামী লীগের কোনো পদে থাকেন, কথাটা খেয়াল করেন, যদি তারা আওয়ামী লীগের কোনো পদে থাকেন, তাহলে তারা তো ভেরি মাচ ইন আওয়ামী লীগ। তো সেই দলের নির্বাচন সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, হয়েছে তো। তারা আওয়ামী লীগ করেন আসলে, তো তারা করতে পারবে কিনা আমার মনে হয় না করতে পারবে। এটা আমার, যারা পদে নাই তারা করতে পারবে না কোনো। বলছেন যে আওয়ামী লীগের ঘরানার কেউ তো এখনো পর্যন্ত মাপ চান না। আওয়ামী লীগের ঘরটা কত বড়, আপনি মাপবেন কি দিয়ে ভাইয়া? আওয়ামী লীগের ঘরটা কত বড়, আপনি কি দিয়ে মাপবেন? সারা দেশে কতজন আওয়ামী লীগ করে তার একটা লিস্ট আছে, আওয়ামী লীগই করছে, এবং সেই লিস্ট ছাপানো হয়েছে। আপনি চাইলে আমি আপনাকে প্রোভাইড করে কালকে পৌঁছায় দেব। দেখেন সদস্য সংগ্রহ অভিযান বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, সবাই করে। শুনেন, আপনাকে বলেন না, 23%। 23% মানে টোটাল পপুলেশনের 23% যারা একটা টোটাল পপুলেশন 23% আওয়ামী লীগের সাথে যুক্ত। হ্যাঁ, এই 14 দলে মানে আমাদের 18 কোটি জনতার 23% আওয়ামী লীগের সাথে যুক্ত। এই যে বললেন কি পাগল কি অপাগল সে তো পরে এন্টি ইন্ডিয়ান আর প্রো ইন্ডিয়ান এবারে তালিকা আছে, ভোটই পাইছে 27%। আরে ভাই, আপনি যে বললেন পাগল, আপনি আগে পরিসংখ্যানটা দেখেন। এটা শুনেন, আমরা সবাই ভাই আপনি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি 23% লোক হিসাব করবেন না। শুনেন টক শোতে আসি আমরা উপাত্ত নিয়ে আসতে হবে, খালি বোম মারলে হবে না। আপনি যদি আপনি একটা সাংবাদিক, আপনি জানেন প্রতি রাজনৈতিক দল পপুলেশনের 23% মানে প্রায় 4 কোটির মতো, 4 কোটির কাছাকাছি পপুলেশনের 23% এর তালিকা আওয়ামী লীগ করে। এই তালিকা আপনি দেখাতে পারেন? আপনি জীবনে কোনো কথা বলবেন না। ভোটার চ্যালেঞ্জ, আপনি দেখেন ভোটের 23%। আমরা তো বলতেছি যে কিন্তু আমরা তো কর্মীর কথা বলছি না, মেম্বারের কথা বলছি না, আমরা বলছি ভোটের 23%। কি বলতেছেন এটা? ভোটের 23%। আমি বলি আপনাকে, একজন লোক যদি আওয়ামী লীগের কোনো কমিটিতে না থাকে, ধরুন সে আওয়ামী লীগের কোনো কমিটিতে নাই, আজকাল তো আওয়ামী লীগ ছাত্রলীগের কমিটিতে থাকার লোক মহাবিপ্লবী দেখে অনেক হয়ে গেছে, এটাও দেখতেছি, এটা কোনো ব্যাপার না। কিন্তু যারা নাকি কোনো কমিটিতেই নাই, কোথাও তার নাম নেই, সে মেম্বারও হয় নাই, তো তাকে আওয়ামী লীগ বলবেন কিভাবে? না, তাকে বলা যাবে না। মেম্বার হলে বলা যাবে, সংগঠন হলে বলা যাবে না। এখন মেম্বার তো টোটাল পপুলেশনের 23%, তো বিরাট ব্যাপার, অন্য ওই হিসেবে আমি যাই না। এখন আমার কোশ্চেনটা হলো কি, যদি তেমন কেউ ইলেকশন করতে চায়, ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন গ্রামে একটা ফ্যামিলি আছে, গ্রামে অনেক ফ্যামিলি, ধরেন তালুকদার ফ্যামিলি, অমুক ফ্যামিলি, মিয়াবাড়ি বলেন, অনেকগুলি একটা ফ্যামিলি আছে, ওই ফ্যামিলির সবাই আওয়ামী লীগে ভোট টোট দেয়, ওইখান থেকে আওয়ামী লীগ ইলেকশনও করে সবাই, ধরে নিচ্ছি আমি আর কি। সেই ফ্যামিলির
একটা ছেলে সে কখনো কোনো দলের সঙ্গে নাই, কিন্তু ভোটটা আওয়ামী লীগকে সে দেয়, নৌকা মার্কা দেয়, এরকম ভোটার অনেক আছে দেশে। এখন সে যদি ইলেকশন করে, তাকে সেটা তো নৌকা মার্কা করলো না, সে অন্য একটা মার্কা নিল, হাতি মার্কা নিল, একটা স্বতন্ত্র মার্কা নিল, তাকে আপনি ফিরাবেন কিভাবে? তাকে ইলেকশন করতে দিবেন না? আপনি কেন দিবেন না? শুনেন আমি বলি, গণতন্ত্রের মূল ডেফিনেশনটা কি রে ভাই? গণতন্ত্রের মূল ডেফিনেশন, যত নাগরিক আছে সকল নাগরিক ভোট দিতে পারবে, সকল নাগরিক ভোট প্রার্থনা করতে পারবে, যার ইচ্ছা। এগুলো গণতন্ত্রের মূল ডেফিনেশন। এখন আপনি যদি বলেন এই কারণে অমুক অমুক অমুক, তুমি ভোট দিতে পারবা কিন্তু ইলেকশন করতে পারবা না, এটা গণতন্ত্র ভাই মানবে না। যে লোক ভোট দিতে পারবে সে লোক ভোট চাইতেও পারবে, এটা হলো গণতন্ত্রের বেসিক ডেফিনেশন। এখন আপনি যদি আপনার ক্ষমতার জোরে নতুন নতুন ডেফিনেশন ক্রিয়েট করেন, এটা আপনার ব্যাপার, আপনাদের ক্ষমতা আছে, আমি চুপ করে থাকবো, কিন্তু আমি এটাকে পছন্দ করবো না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। কাজে আমি আরেকটা কথা বলি, যে কথাটাকে আমি একটু আগে বলছিলাম, যে আমি যেটা পছন্দ করি না, সে না ভোটটা, না ভোটের অপশনটা কি হয়েছে, যাতে নাকি 2014 জিনিসটা মাথা থেকে যায় নাই, 14 ঘটনা ঘটবে। আরে 14 ঘটনা কি 14 মতো করে ঘুরবেটা কি? 14 আর 24 পার্থক্যটা কি বলেন তো আপনি আমাকে? 10 বছর আর কোনো পার্থক্য নাই কিন্তু। 24 একই কাজ করছে, 14তে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস করাইছে, 24 কি করছে, যে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস করা তো খারাপ হয়ে গেল, এক কাজ করো, তোমার সব দামি ক্যান্ডিডেট দাঁড়াই যাও, সিম্পল কিন্তু বিষয়টা। তাহলে 24 থেকে শিক্ষা নিবে। কোন এই যে বলছে না ভোট, বাংলাদেশের ইতিহাসে না ভোটের কোনোদিন প্রয়োগ হবে না। হবে না কেন? যে দেখবে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা, সে তার বাসার কাজে লোকের দাঁড়া করে দিবে ডামি হিসেবে, এই তুই ডামি হিসেবে খারাপ, ভোট চাবি না, তো শেষ। তাহলে এই যে এমন একটা আইন আপনি করতেছেন না ভোটের, যার কোনো প্রয়োগ নাই, এটা কেন? আমি মনে করি না ভোটটা আপনাদের করা উচিত ছিল সকল আসনের জন্য, যেখানে ক্যান্ডিডেট আছে। আমার এই 10টা আসনের মধ্যে মোট কথা হলো কি, এমন একটা ব্যালট পেপার তৈরি করতে হবে, যে ব্যালট পেপারে যারা ভোট দিতে যাবে তাদের জন্য পর্যাপ্ত অপশন থাকবে, পর্যাপ্ত বিকল্প থাকবে। যে জিনিসটা 2024 আমি বারবার বলেছি, যেটা কোনো আমি 24 ভাই ইলেকশনের আগে আমি ওপেন টক শোতে বলেছি, এটা আমি কোনো নির্বাচনী মনে করি না। এই আমি মাসুদ তোমার বলছি আমলে যেটা আমি কোনো নির্বাচনী মনে করি না, কারণ যে নির্বাচনে ভোটারদের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প নাই, সেটা নির্বাচন নয়। তো এখন আমার বক্তব্য হলো না ভোটটা একটা বিকল্প হতে পারে, নাটা সকল ভোট কেন্দ্রে থাকা উচিত। শুধু সকল ভোট কেন্দ্রের জন্য না ভোটের থাকলেই বিকল্প হবে কিনা সেটাও একটা প্রশ্ন কিন্তু রয়ে যায়।